নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এই প্রতারক মহিলা ডিএটা শেষ পর্যন্ত দেবেন না। সরকারি কর্মচারীদের, অবসরপ্রাপ্ত কর্মচারীদের ডিএটা দেবেন না এই প্রতারক মহিলা। নিজের ছবি দিয়ে, হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে এবিপি গ্রুপকে কিনবেন, বর্তমানকে কিনবেন, আজকালকে কিনবেন, নিউজ 18কে কিনে রাখবেন, জি24 ঘন্টাকে কিনে রাখবেন, কিন্তু শেষ পর্যন্ত সরকারি কর্মচারীদের স্বীকৃত অধিকার যেটা সুপ্রিম কোর্টও দিল সেটা তিনি মানবেন না। আমার সেদিনই স্পষ্ট হয়েছিল, যেদিনকে বাজেট অধিবেশনের দিন বিকেলবেলায় সাংবাদিকদের সামনে যখন ছক কষে বলেছিলেন, আমরা 4 সদস্যের কমিটি করে দিয়েছি, 5 সদস্যের কমিটি, 4 সদস্যের কমিটি সুপ্রিম কোর্ট যেটা করেছে সেখানে তো আমাদের প্রতিনিধি নেই, তাই আমরা 4 সদস্যের কমিটি করে দিয়েছি। আমি বলছি, সুপ্রিম কোর্ট কতদিন এই প্রতারক মহিলাকে জেলের বাইরে রাখবে? এই প্রশ্নটা প্রতিদিন করি, আজকেও করে। আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবিপি আনন্দের সুমন দেখে সাক্ষাৎকার, একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন। আপনি জানেন যে সুমন দে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে কী বলেছেন ডিএ সংক্রান্ত ব্যাপারে সেটা একটু পড়ে শোনাই। সুপ্রিম কোর্টে আমাদের রাস্তা খোলা আছে। ভালো করে ভাবুন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সুপ্রিম কোর্টে আমাদের রাস্তা খোলা আছে। ফাইনাল ভার্ডিক্ট দিয়ে দেওয়ার পর, কমিটি তৈরি করে দেওয়ার পর, টাইম বেঁধে দেওয়ার পর তারপর বলছেন সুপ্রিম কোর্টে আমাদের রাস্তা খোলা আছে। এই মহিলা আরও বলছেন, সাংবাদিক সুমন দেখে, সুপ্রিম কোর্টও কমিটি গঠন করেছে, আমরাও কমিটি গঠন করেছি। ওরা এই বিষয়টা দেখে নেবে, আমাদের কমিটি এই বিষয়টা দেখে নেবে। আমি এর মধ্যে ঢুকতে চাই না। কত বড় প্রতারণা চিন্তা করে দেখুন, আমি এর মধ্যে ঢুকতে চাই না। ছকটা তো আপনি এবং কল্যাণ এরা বসে বসে করেছেন, আমি এর মধ্যে ঢুকতে চাই না। মানে কি বলেছেন সাংবাদিক সম্বন্ধে আমি একটু পুরোটা ভালো করে পড়ে শোনাই। সুপ্রিম কোর্টে আমাদের রাস্তা খোলা আছে, সুপ্রিম কোর্টও কমিটি গঠন করেছে, আমরাও কমিটি গঠন করেছি, ওরা এই বিষয়টা দেখে নেবে। আমি এর মধ্যে ঢুকতে চাইছি না। আইনত যেটা সম্ভব হবে সেটা দেখে নেওয়া হবে, আইনত যেটা সম্ভব হবে সেটা দেখে নেওয়া হবে। ওরা সুপ্রিম কোর্ট একটা কমিটি করেছে, আমরাও একটা কমিটি করেছি। আচ্ছা, যে কোনো সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যদি কোনো ভার্ডিক্ট দেয়, তাহলে একটা কাউন্টার কমিটি করে সেটাকে কাউন্টার করা যায় তো? এই প্রশ্নটা সাংবাদিক সম্বন্ধে করবেন না, এটা স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় চটে যাবেন এমন কিছু তো এবিপি আনন্দ গ্রুপ বা এবিপি গ্রুপ করবে না, স্বাভাবিক। কারণ ডিএ সরকারি কর্মচারীদের অধিকার, এবং দীর্ঘদিন ধরে তাদের প্রতারিত করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে, সেটা এবিপি গ্রুপও প্রথম দিকে কোনো গুরুত্ব দিচ্ছিল না। যখন সুপ্রিম কোর্টে আলটিমেটলি রায়টা বেরিয়ে এলো, এখন একটু ঈষৎ কভারেজ দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে, ডিএ প্রাপকদের অধিকার নিয়ে। অথচ এই প্রাপ্য অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে, গত 10 বছর ধরে কত দীর্ঘশ্বাস জমা হয়েছে। যে দীর্ঘশ্বাস ফেলা মানুষগুলো কিন্তু অনেকেই আনন্দবাজার পত্রিকার পাঠক। সরকারি কর্মচারীদের ডিএ আটকানোর জন্য যে প্রতারণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, অভিরূপ সরকারকে দিয়ে, সেই অভিরূপ সরকারকে দিয়ে দিনের পর দিন টিভির টক শোতে বসিয়ে বাইট দিয়েছেন, অথবা পোস্ট এডিটে লিখিয়েছেন তাকে দিয়ে। অথচ তিনি সরকারি কর্মচারীদের হকের অধিকার দিয়ে সেটাকে উড়িয়ে দিয়েছেন 6 পে কমিশন থেকে। আমি এগুলো টুকরো টুকরো তথ্য মাঝে মাঝে মনে হয় বলি। আজকে এই মহিলার বাড়বাড়ন্তর পেছনে রয়েছে কিন্তু এই তথাকথিত বিজ্ঞাপনভোগী মিডিয়া। আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর অসামান্য ভূমিকা আছে। এই বাংলার চৌর্যবৃত্তির সাম্রাজ্য এই মহিলা তৈরি করেছেন, তার পেছনে অস্বীকার করবেন আপনারা? 2019-এ আমরা ডিজিটাল মাধ্যম হিসেবে চিৎকার করেছি যে চাকরি বিক্রি হচ্ছে। তখন বড় সংবাদ মাধ্যমের কোনো খোঁজ খবর ছিল না, তারা জানতোই না যে পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে মমতা চাকরি বিক্রি করাচ্ছে। আমরা জানতে পারছি, তারা জানতে পারছে না। 2022-এর 22শে ডিসেম্বর মধ্যরাতের পর তারা জানতে পারলেন যে সত্যি এখানে চাকরি চুরি হচ্ছে। তো সেই গ্রুপ স্বাভাবিকভাবে, মানুষ, সরকারি কর্মচারীরা, অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেনশনটা পাক, ডিএটা পান, ডিএ রিলিফটা পান, বা সরকারি কর্মচারীরা তাদের হকের ডিএটা পান, কখনো কোনো আলোচনায় তারা সোচ্চার হননি। ফলত মমতা বন্দ্যোপাধ্যায় যে স্টাইলে অপারেট করতে ভালোবাসেন সেই স্টাইলে অপারেট করেছেন। পয়সা দিয়ে, বিজ্ঞাপন দিয়ে মিডিয়াকে কিনে রাখা যায়, সেই মিডিয়াকেই বলছেন দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে আমাদের রাস্তা খোলা আছে। সুপ্রিম কোর্টও কমিটি গঠন করেছে, আমরাও কমিটি গঠন করেছি। সাংবাদিক সম্বন্ধে জিজ্ঞেস করতে পারলেন না যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের ওপর কমিটি গঠন করা যায় দিদি? এই প্রশ্নটুকু তো একটু মিষ্টি মিষ্টি করে করা যেত। জানি না বাবা, সাংবাদিক হতে চাই না এই কারণে। ফলত প্রশ্ন সঠিক সময় করার অভ্যেসটা বাংলা সংবাদ মাধ্যম করেনি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই সুযোগটা জানেন, তাই
স্পর্ধা নিয়ে কতটা বলছেন। আমি প্রথম দিনই আপনাদের বলেছিলাম, বাজেট অধিবেশনের দিন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা 4 সদস্যের কমিটি করেছেন, উনি কোনো না কোনো ছিল একটা টাইম কিলিং করবেন, সময় নষ্ট করবেন, সময়টাকে ধ্বংস করবেন, নির্বাচনটা ক্রস করিয়ে দেবেন, তারপর গিয়ে বলবে মারলে মারুন, আমার কিছু করার নেই, আমাদের হাতে টাকা নেই। এই অসভ্যতা, এই বর্বরতা এই বাংলায় বেড়েছে সোকল্ড মিডিয়ার জন্য, সকল ইন্টেলেকচুয়ালদের জন্য, সকল এক শ্রেণীর সাংবাদিকদের জন্য, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলতে পারেন ওর সুপ্রিম কোর্ট কমিটি করে দিয়েছে, আমরাও কমিটি করে দিচ্ছি। আর আমার প্রশ্ন মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে, একজন মহিলা যখন বলেন সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের উপর ওরা কমিটি করেছে আমরাও কমিটি করেছি, যেন বিজেপি কমিটি করেছে আমরাও তৃণমূল থেকে কমিটি করেছি, এরপরে এই মহিলাকে কেন জেলের মধ্যে ঢোকানো হবে না? আইপ্যাকের ফাইল চুরির পরও তাকে শাস্তি দিতে এখনও দ্বিধা কেন আদালতের? উইথ ডিউ রিগার্ডস জিজ্ঞেস করছি। বাংলা মিডিয়া তো বলবে না, মিষ্টি মিষ্টি প্রশ্ন মিষ্টি মিষ্টি উত্তর নিয়ে তারা সন্তুষ্ট থাকবেন, কিন্তু বাংলার সাধারণ মানুষের প্রশ্নগুলো তো করা দরকার, আদালতের কাছেও করা দরকার। ওয়্যার ইজ দ্য এন্ড? কোথায় শেষ করবেন, কিভাবে শেষ করবেন? একটা জায়গা তো থামানো দরকার। আজকে যে প্রেসিডেন্স মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গে তৈরি করবেন, এরপর তো অন্যান্য সরকারগুলোও গিয়ে সুপ্রিম কোর্টে কোনো ভার্ডিক্টের বিরুদ্ধে এই ধরনের পাল্টা কমিটি করে দেবে। তাহলে জুডিশিয়ারির মানে সর্বোচ্চ চাপটা কোথায় থাকলো, কিসের ভাবে থাকলো? সাধারণ মানুষের মধ্যে আদালত এর প্রতি অশ্রদ্ধা বাড়াটা একদমই উচিত নয়। অভয়া হত্যাকাণ্ডে আমরা গতকাল বাংলা বার্তায় দেখিয়েছি, যেখানে দেখিয়েছি যে কিভাবে একজন নামজাদা আইনজীবীর পেছনে 1,30,00,000 টাকা 6 দিনে খরচা করেছিল এই সরকার, প্রতারক সরকার, এবং করে জাস্টিস চন্দ্রচূড় মামলাটাকে নিয়ে পুরো সুমোটো মুভ করে ঘেঁটে দিয়েছিলেন। মানুষ কিছু বোঝে না। আমি বলছি সুপ্রিম কোর্টের প্রতি অনাস্থা থাকা উচিত না, হাইকোর্টের প্রতি, কোনো আদালত সম্বন্ধে কোনো অনাস্থা থাকা উচিত না, কিন্তু আদালতকে বুঝতে হবে নিজের আত্মমর্যাদা আত্মসম্মানটা রক্ষার প্রথম দায়িত্বটা তার। দিনের পর দিন কলকাতা হাইকোর্ট সম্বন্ধে অসভ্যতা করে গেছেন এই প্রতারক সরকারের সর্বোচ্চ 2 ব্যক্তি। কলকাতা হাইকোর্ট ইন্টারফেয়ারই করেন। জাস্টিস রাজশেখর মান্তার বেঞ্চের সামনে, ঘরের সামনে বসে ফেলেছিলেন। জাস্টিস টি শিবজ্ঞানম শেষ পর্যন্ত তার বিহিত করে যাননি রিটায়ারমেন্টের আগে। জাস্টিস রাজশেখর মান্তার বাড়ির সামনে পোস্টারিং হয়েছিল, সিসিটিভি ফুটেজ, কলকাতা পুলিশ হাতে ব্যবস্থা নেয়নি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় হলদিয়ার সভায় পিজি হসপিটালের ভেতরে দাঁড়িয়ে হাইকোর্ট সম্বন্ধে অত্যন্ত অসম্মানজনক কথাবার্তা বলেছিলেন, মামলা হয়েছিল সেটা নিয়ে। মহামান্য বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলছেন হাইকোর্ট অত ফেলনা নয় যে কেউ বললেই তার স্যাংটিটি নষ্ট হয়ে যাবে। কেন রায় দিতে পারতেন না? ঘাড় ধরে একদিন জেল ঢুকিয়ে দিতে পারতেন না? তাহলে তো আদালত সম্বন্ধে অসম্মানজনক কথাবার্তা বলাটা একটু কমতো। ঠিক একইভাবে যেভাবে যখন মহামান্য বিচারপতিরা সম্ভবত 5ই আগস্ট পরিষ্কার বললেন যে এই ডিএটা দিয়ে আপনারা আসুন, 25% ডিএটা দিয়ে আসুন, তারপরে যখন মানলেন না তখন সরাসরি তো সুপ্রিম কোর্ট একটা নির্দেশ মহামান্য বিচারপতিরা দিতে পারতেন যে সুপ্রিম কোর্টে 25% দিয়ে আসতে বলা হয়েছে, তাও তারা মানলেন না, এখনও তারা মানবেন না। আপনি যদি ইনডিসিপ্লিনকে একবার প্রশ্রয় দেন তাহলে তো ইনডিসিপ্লিনটা বাড়তে থাকবে। কিন্তু নাটক করবেন, অভিনয় করবেন, গলায় ওড়না লাগিয়ে গিয়ে বিশ্বস্তম্ভিত জি 24 ঘন্টা কোট আনকোট এটা অভিনয় ভণ্ডামি করার চেষ্টা করবেন, আবার করবেন, আদালতকে অসম্মান করবেন, অবমাননা করবেন, 12 লক্ষ মানুষের দীর্ঘশ্বাস নিয়ে ছেলে খেলা করবেন প্রতারক মহিলা। আলটিমেটলি সেটা সইতে হবে বাংলার মানুষকে। আদালতকে বুঝতে হবে যে আদালতের রায় আমি কাউন্টার করছি 4 জন সদস্য দিয়ে, কত বড় স্পর্ধা বলুন তো। আদালত 4 সদস্যের কমিটি করে দিয়েছেন যে ইনস্টলমেন্টগুলো ঠিক করার জন্য, আমরাও 4 জনের সদস্যের কাউন্টার করে দিলাম। কাল বাদে পরশু আপনিও বলবেন, আমিও বলবো, আদালতে কোনো রায় নাম মানতে ইচ্ছে করলে আমি 4 সদস্যের কমিটি করে দিলাম। পাশের রাজ্য উড়িষ্যা, পাশের রাজ্য ঝাড়খণ্ড, পাশের রাজ্য বিহার, পাশের রাজ্য অসম, প্রত্যেকটা রাজ্য যদি এআইসিপি অনুযায়ী 58% দিয়ে দিতে পারে, কেনই পশ্চিমবঙ্গ সরকার দেবে না? তাহলে দিতে গেলে আনন্দবাজারে বিজ্ঞাপনে কম পড়বে, এবিপি আনন্দের গ্রুপ বিজ্ঞাপনে, ডিজিটাল বিজ্ঞাপনে কম পড়বে, জি 24 ঘন্টায় বিজ্ঞাপনে কম পড়বে, নিউজ 18-এ বিজ্ঞাপন কম পড়বে, আনন্দবাজারে হাসি মুখের ছবি দেওয়া বিজ্ঞাপন কমে যাবে। মানুষের অধিকারের জন্য যদি আপনি অর্থ ব্যয় করেন,
আমার খুব দুঃখের লাগছে, দুর্ভাগ্যের লাগছে, লজ্জার লাগছে। এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সুপ্রিম কোর্টে আমাদের রাস্তা খোলা আছে, সুপ্রিম কোর্টও কমিটি গঠন করেছে, আমরাও কমিটি গঠন করেছি, ওরা এই বিষয়টা দেখে নেবে, আমি আর এর মধ্যে ঢুকতে চাইছি না, নিজেই করেছেন, আমি এর মধ্যে ঢুকতে চাইছি না, আইনত যেটা সম্ভব হবে সেটা দেখে নেওয়া হবে। সুমনদে জিজ্ঞেস করতে পারলেন না যে আমি এর মধ্যে ঢুকছি না? আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি সিদ্ধান্ত নিচ্ছেন না, তাহলে অন্য কেউ সিদ্ধান্ত নিচ্ছেন আপনার সরকারে? সাংবাদিকতায় এই প্রশ্নটা তো করা যেত যে সুপ্রিম কোর্টের পাল্টা 4 সদস্যের কমিটি, তাহলে কি নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করছেন? করবেন না। প্রশ্নটা আমাদের আপনাদের কাছে করতে হলো, এই ভদ্রমহিলা, এই প্রতারক মহিলা, আমি প্রতারক মহিলাই বলি কেন, মানুষের অধিকার কারাটাও এক ধরনের প্রতারণা, সরকারি কর্মচারীদের এই মহিলা থাকলে ডিএটা দেবেন না। এই মহিলা এবং এর স্তাবক কুল এই মিডিয়া, আমি বলছি ইকুয়ালি রেসপন্সিবল অ্যান্ড এক শ্রেণীর এলিট ক্লাসের সকল আঁতেল ইন্টেলেকচুয়াল প্রাক্তন সাংবাদিক, এরা এই অসভ্যতা বাড়িয়েছে, বর্বরতা বাড়িয়েছে, এখানে সুপ্রিম কোর্টকে কাউন্টার করছি আমি 4 সদস্যের কমিটি দিয়ে, তাকে কেউ প্রশ্ন করছে না কেন? প্রশ্নটা থাকলেও উত্তরটা আপনারা জানেন। শুধু ভাববেন যে এই মহিলা থাকলে কিন্তু আপনারা সরকারি কর্মচারীরা, অবসরপ্রাপ্ত কর্মচারীরা সুপ্রিম কোর্ট নির্ধারিত রায়টাও মান্যতা পাবে, নাকি দাঁড়াতে হবে।